দালালদের হাতে প্রতারিত হয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ জন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। কোনো খোঁজ খবরই ছিল না ৫-৬ বছর পর্যন্ত। দালালি নিয়ে গেছিল, অনেক যা ভালো কাজ দিব, ভালো টাকা দিব, বেতন ভালো দিব, কিন্তু ও জায়গায় নিয়ে যা কোনো কাজ দেয় না। গণহত্যার অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার। নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না বলছে প্রসিকিউশন। অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের উপর দেশি বিদেশি কোনো চাপ নেই, জানান প্রেস সচিব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা। সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা মেয়ে নিহত, আহত ১০। নরসিংদী, যশোর সহ দেশের ৫ জেলায় সড়কে ঝরল ১০ প্রাণ। রাজধানীর বাজারে শীতকালীন সবজির দর চড়া, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। কমেছে কাঁচামরিচ ও ডিমের দাম। ভারতের অন্ধ্রপ্রদেশে বাস মোটরসাইকেল সংঘর্ষ থেকে আগুন, নিহত অন্তত ২৫, গুরুতর আহত আরও অনেকেই। এবং ফিফা প্রীতি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। ব্যাংককে মাটিতে জয়যান বাটলারের শিষ্যরা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দর্শক, ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ, ইমামদের ইসকনের হুমকি সহ উগ্রবাদী তৎপরতা বন্ধের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে চলছে ইন্তিফাদা বাংলাদেশের কর্মসূচি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি সারা বাংলাদেশের ইমাম মুসলিম এবং মাদ্রাসার পিতাদের বলবো, যদি বাড়ির চেতনা থাকে তাহলে পাঠিয়ে নেমে আসো। তোমাদের উলঙ্গ করা পাঠি নেই, তোমাদের প্রত্যেকটা উলঙ্গ করছে। আজকে আমরা বাইতুল মুকাররমের এই চত্বর থেকে ঘোষণা করছি, আমি হেফাজতের কাছে অনুরোধ জানাচ্ছি, এখন আর সময় নেই। হেফাজতের ইসলাম যদি ইসলামের হেফাজতের দায়িত্ব নির্বাচন নেমে থাকে, ইসলামের হেফাজত করার অঙ্গীকার নির্বাচন নেমে থাকে, আধ্যাত্মিক ফায়ার চূড়ান্ত করুন। এই জনতা আপনাদের ফায়ার দিবে, প্রয়োজনে ধ্যান দেবে, তোমার মুসলিম বন্ধুর সমাজ। আপনারা জানেন তিনিও ছবিটি আসলে একজন জালিম শাসক ছিল, কিন্তু ইতিহাস পড়ুন, রাজা দাহিরের কারাগারে বন্দী দুজন মহিলা যখন নির্যাতনের শিকার হয়েছিল, নিজের রক্ত নিয়ে করে কালি বানিয়ে ওর নাকে কাগজ বানিয়ে রাজা দাহিরের কারাগারের ভিতর থেকে মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম বোন হওয়া অপরাধে নির্যাতিত হচ্ছি তারা রাজা দাহিরের কারাগারে। কিয়ামতের মাঠে আল্লাহ তোমায় কি জবাব দিতে প্রস্তুতি নাও। ইতিহাস সাক্ষী, হাজ্জাজ বিন ইউসুফ জালিম শাসক হতে পারে। দর্শক, একই দাবিতে চট্টগ্রামেও চলছে এই কর্মসূচি। আর সেই খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দেখতে পাচ্ছেন জুমার নামাজের পরপরই চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ শুরু হয়েছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি, একই সাথে ইসকন নামে যে সংগঠনটি আছে সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি সহ আরো কয়েক দফা দাবি নিয়ে তারা কিন্তু বিক্ষোভ শুরু করছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা তারা এখান থেকে বিক্ষোভ মিছিল কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আন্দরকিল্লা হয়ে প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে
আইনজীবী আলিফ হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত আরো অনেক আসামি রয়েছে আলিফ হত্যার বিচার ছাড়া তারা দ্রুত আলিফ হত্যার বিচার না হলে তারা আরো কঠোর কর্মসূচি তারা দিতে বাধ্য হবে বলে তারা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আন্দোলন মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক করে মিছিল নিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন নেতৃবৃন্দরা। তাদের যে দাবি তারা বলছেন একদিকে আলিফ হত্যা বলতেছে আইনজীবী হত্যার বিচার, অন্যদিকে যে এখানে ইসকন নামে একটি সংগঠন রয়েছে দাবি উঠেছে, সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দরা এসেছেন, নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা উপস্থাপন করছে। সব মিলে বলা যায় কিন্তু আসলে তাদের যে দাবি সেই দাবিতে এখন পর্যন্ত তারা অনড় রয়েছেন। এখান থেকে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের প্রেস ক্লাবে গিয়ে তারা শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। লিবিয়ায় মাফিয়া আর দালাল চক্রের মূল হোতা বাঙালিরাই, এমন অভিযোগ দেশটি থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা বাংলাদেশিদের। তাদের কেউ চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে বেঁচে এসেছেন, আবার কেউ দিতে বাধ্য হয়েছেন লাখ লাখ টাকার মুক্তিপণ। এমন হতভাগ্য ৩০৯ জন দেশে ফিরলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে শাহজালাল বিমানবন্দরে নামে লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইট। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন ৩ বছর, মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এরা কি করে আটকাই এনে বাইজে বাইজে গরুর পাঁচে লটকাই ফেলো, এরা লটকাই ফেলে বেড়ারে লটকে বাদে ভিডিও কল দেবো বাড়িতে, কত টাকা এত লাগতো। গত শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লাখ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। মাফিয়ারা আমাদের মা দইয়া নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে, মারপিট করতো। তারপর টাকা পয়সা দেওয়ার পরে আপনার আমাকে এক বাগানও নিয়ে ফালাই দিয়ে আসছে। শুক্রবার সকালে লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবারই অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরাত্ম্যের কথা। অভিযোগ, সেসব মাফিয়া চক্র পরিচালনা করেন বাঙালিরাই। মোটর বাইক উল্টে দিয়া পাও উপর নিয়ে দিয়া তাহলে দিতে পিটাইতো, এই পায়ের নিচ দিয়ে পিটাইতো। এখন মনে করেন টাকা না দিলে মনে করেন ধরেন আমাকে মনে করেন ধরেন এভাবে পিস্তল ধরার পরে মনে করেন ধরেন কোবানের চোটে যারা মরবি তাকে কম্বল দিয়ে পেয়েছে মনে করেন ধরেন লিবির গাড়ি তুলে দে সাগরের উড়লে ফেলে দিয়ে আসে। তো 50 লক্ষ টাকা দিয়েও তার একটা হাত হারাইছে, বাট সে ফিরে আসছে কিন্তু হাত হারাইছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন লিবিয়া থেকে বিমানে ওঠেন। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিশরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে 9 অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফেরেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ফাঁসির মঞ্চ যেন হাতছানি দিয়ে ডাকছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে। ট্রাইব্যুনালে গণহত্যার অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে তার, আর বাজেয়াপ্ত হতে পারে সম্পদ, বলছে প্রসিকিউশন। এরই মধ্যে আগামী নির্বাচনে অযোগ্য হয়েছেন তিনি। সব মিলিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে এখন এককালের দুর্দণ্ড প্রতাপশালী স্বৈর শাসক। আইনগতভাবে তার ভবিষ্যৎ কি? দর্শক, প্রসিকিউশন ও শেখ হাসিনার আইনজীবীর সাথে কথা বলে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী মাহমুদুল হাসান। 17 বছরের জমানো পাপের ভারে এখন জর্জরিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেশ শাসন করা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বপ্ন দেখতেন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় আঁকড়ে থাকার। তার এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় 24-এর ঝড়ে।
ছাত্র জনতার আন্দোলনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় ধরা পড়েছে ভয়ঙ্কর এক খুনি চরিত্র। আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহারের অনুমতি, আন্দোলনকারীদের হেলিকপ্টার থেকে গুলি কিংবা বিনা চিকিৎসায় আহতদের মেরে ফেলার মতো বহু প্রমাণ মিলেছে সাক্ষ্যে। এরই মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি রায়ের পর্যায়ে এসেছে। অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো। 13টি ভলিউমের 8,500 পৃষ্ঠায় থরে থরে সাজানো অপরাধের আমলনামা। 135 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। সুনির্দিষ্ট 5টি অভিযোগ প্রমাণিত হলে তার কি সাজা হতে পারে জানাচ্ছিলেন প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে যে রায়গুলো হয়েছে সেই রায়ের মধ্যে আমরা বেশ কয়েকটি রায় দেখেছি যে মৃত্যুদণ্ড ঘোষণার সাথে সাথে ট্রাইব্যুনাল ফায়ারিং স্কোয়াডে হত্যা করার বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরার আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন মনে করে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি এবং যার ভিত্তিতে এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল প্রদান করবেন মর্মে বিজ্ঞ চিফ প্রসিকিউটর এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল স্যার ট্রাইব্যুনালের কাছে প্রেয়ার করেছেন। গণহত্যার ভিডিও, গণমাধ্যমের রিপোর্ট আর 54 সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে এই আসামির নৃশংসতা। আমাদের দায়িত্ব হলো একটি মামলা সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ বিচারের ব্যবস্থা করা, যেটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়। সে কাজটি আমরা করেছি। রায় যদি ট্রাইব্যুনালের প্রদান করেন, প্রত্যেককেই দেশে এনে বিচারের চেষ্টা সরকারের করা উচিত। আর একটা সরকার পরিবর্তন হয়ে রায় পরিবর্তন করা সাধারণত সম্ভব না, যদি সে রায়টি সঠিক রায় হয়, প্রমাণ ভিত্তিক রায় হয় এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত রায় হয়। শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন ছিল, এত অপরাধ যার আমলনামায়, তাকে আইনি লড়াইয়ে বিজয়ী করা সম্ভব কিনা। কি হবে তা আমি বলতে পারবো না, তবে আমার প্রত্যাশা তো এটাই থাকবে যে আমি যার পক্ষে লড়েছি তার খালাস হোক। দেখা গেল যে একটি পয়েন্ট আসামির পক্ষে যাচ্ছে, ওই একটি পয়েন্ট ওই 10টি পয়েন্টকে সুপারসিড করে যদি মনে হয় যে এর থেকে ওই একটি পয়েন্টই অনেক গুরুত্বপূর্ণ এবং সেই একটি পয়েন্টের প্রেক্ষাপটেও জজ সাহেবরা খালাস দিতে পারে। তবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাগ্যে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত। সে মাসেই পাওয়া যাবে ট্রাইব্যুনালের এক মামলার রায়। ট্রাইব্যুনালে আরও আছে গুমের মামলা, শাপলা চত্বরে গণহত্যার মামলা। যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। নিম্ন আদালতে হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন 605টি। আছে দুদকের দুর্নীতির মামলাও। সব মিলিয়ে ক্রমে আরও অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছেন ভারতে পালিয়ে থাকা গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে সরকারের উপর দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারিতে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার মাগুরায় জুলাই যোদ্ধাদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, নির্বাচনের ব্যাপারে সব দলের ঐক্য রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া গণভোট নিয়ে রাজনৈতিক দলের সাথে বসে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আপনি না ভোট দিতে পারবেন, এটা করার মূল কারণ আপনারা জানেন যে 2014 সালের 5ই জানুয়ারির যে ইলেকশনকে সামনে রেখে আওয়ামী লীগের এই যে HT ইমাম সহ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এমন একটা ম্যানুপুলেট করার ফলে দেখা গেল যে 154টা ভোট ইয়েতে তারা এককভাবে প্রার্থীতে জিতে গেলেন। বাংলাদেশের মানুষ যেন তার ভোট দিতে পারেন, দিয়ে যেন তাদের ক্যান্ডিডেটদেরকে, তাদের চয়েসের ক্যান্ডিডেটকে সে যেন জিতাতে পারেন, সেই জন্য এই বিধানটা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে
রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII-9 সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। আগামী 27 থেকে 30 অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ডক্টর ইউনূসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। সুনামগঞ্জের পর্যটকবাহী বাস খাদে পড়ে মা মেয়ের নিহত হয়েছেন। শুক্রবার ভোরে শান্তিগঞ্জ উপজেলার ইনাতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও 10 জন। এদিকে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীতে বাস অটোরিকশা সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। অন্যদিকে ফরিদপুরের ভাঙায় বাস ট্রাক সংঘর্ষে আরও 2 জন নিহত হয়েছে। এছাড়া যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন, মাদারীপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষে 2 বাস যাত্রী, লালমনিরহাটের পাটগ্রামে অটোরিকশা ট্রাক সংঘর্ষে 1 জন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে 1 জনের মৃত্যু হয়েছে। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের সবকটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। তবে এসব আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে চলছে জোর আলোচনা। তারপরও নির্বাচনী এলাকায় নিজ নিজ বলয় তৈরি করে গণসংযোগ চালাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের আলোচনা থাকা প্রধান দুই দলের মধ্যে বিএনপি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত না করলেও জামায়াতে ইসলামী তা করেছে। তবে এরই মধ্যে ভোটারদের মন জয়ে সভা সমাবেশ করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। যশোরের 6টি আসনের মধ্যে 5টিতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে জনগণের জন্য কাজ করবার চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, এবং এটি হচ্ছে বিএনপির দর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচন যখনই হোক না কেন তার জন্য পূর্ণ প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রয়েছে। ঝিকরগাছা ও চৌগাছা নিয়ে গঠিত যশোর 2 আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াত ইসলামী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। গণসংযোগ করি, সেখানেই আসলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ বেশি, কারণ আমাদের কর্মীরা যারা আসছে প্রতিটা প্রোগ্রামে এখানে পুরুষ এবং মহিলা, এখানে মহিলা বেশি দেখি। দল যে সব ক্যাটাগরি চেয়েছেন আমি মনে করি প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি থাকবো ইনশাল্লাহ। একটা আসনে একাধিক প্রার্থী থাকবে তো স্বাভাবিক, একটা বড় দলে এটা বাস্তবতা, কিন্তু আমার বিশ্বাস যে দল আমাকে মূল্যায়ন করবে। একই অবস্থা যশোর 4 আসনে। আগামী নির্বাচনে অবশ্যই যদি অভয়নগর থেকে আপনার ধানের শীষের প্রার্থী হয় তাহলে একটা ভোট বিপ্লব ঘটবে। নেতা জনাব তারেক রহমান, তো উনি যে সিদ্ধান্ত নেবেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নেবেন ওটাই চূড়ান্ত, এবং ওর বাইরে আমি কোনো সময় যাইনি আর যাব। আমরা সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবার জন্য জামায়াত ইসলামী মাঠে ময়দানে সরকার কাজ করছে। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। আশা করি সামনে নতুন ভোটার বা প্রাক্তন যারা ভোটার আছে তারা ভালো ভোট দিবে। আমার ইচ্ছা আছে আমি এবার অন্যভাবে যদি নির্বাচন হয় তাহলে আমি ভোটটা দিব। 17 বছর তো পারিনি আমরা ভোট দিতে, এখন মনে হচ্ছে ভোট দেওয়া যাবে ইনশাল্লাহ। যশোরের 8টি উপজেলা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসনে মোট ভোটার 24,07,655 জন। উৎসব মুখর এক জাতীয় নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ বিশ্ব পোলিও দিবস। 10 বছর ধরে পোলিও মুক্ত বাংলাদেশ, তবে নতুন করে সংক্রমণের সংখ্যা থেকে যায় সবসময়। তাই এই ভাইরাস থেকে মুক্ত থাকতে হতে হবে সচেতন বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সব শিশুকে যেন পোলিও টিকা দেয়া হয় তা নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন ফারজানা রিয়া।
অভিভাবকদের দীর্ঘ লাইনে অপেক্ষা, সন্তানকে নির্ধারিত সময়ে টিকা দিতে সচেতন বাবা মায়েরা। শিশুদের নানান রোগের মধ্যে পোলিও অন্যতম। পোলিওমাইলিটিস ভাইরাসের সংক্রমণ এর কারণ। নবজাতকদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। জন্মের পর 18 সপ্তাহ পর্যন্ত নিতে হয় এই রোগের টিকা। 0, 6, 10, 14 উইকস। 0 মানে বলতে যখনই আসবে তখনই আমরা বিসিজি ভ্যাকসিন একটা দেবো, বিসিজি, তার সঙ্গে আমরা পোলিওটা খাওয়াই দেবো 2 ফোঁটা। আর তারপর তাদের কার্ড দিয়ে দেওয়া হয়, এবং কার্ড দিয়ে দেওয়া 6, 10 এবং 14, 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহ। পোলিও নির্মূলে সফল বাংলাদেশ। 1988 সালে পৃথিবীতে পোলিও রোগী ছিল 3,88,000। 2005 সালে 2,000 এবং 2017 সালে এই রোগীর সংখ্যা নেমে আসে মাত্র 22 জনে। এদিকে বাংলাদেশ 2006 সালে পোলিও মুক্ত দেশ হিসেবে পরিচিতি পায়, আর 2014 সালে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি। কিভাবে এই সফলতা এলো? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে সরকারি নানান কৌশল ও উদ্যোগ। নদীর পানি খেত, বিল, পুকুরের পানি খেত, কিন্তু এখন সেখান থেকে আমরা আসছি নলকূপের পানি খাচ্ছি, আর শহরে সাপ্লাই ওয়াটার রিলেটিভলি নিরাপদ। 2 নম্বর হলো সেফ এক্সক্রিটা ডিসপোজাল। এগুলো হলো আমাদের সাফল্যের কারণ। তবে শঙ্কা থেকেই যায়, কারণ পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া সহ অনেক দেশেই পোলিওর সংক্রমণ রয়েছে এখনো। আর এসব দেশ থেকে কেউ ভাইরাস বহন করে নিয়ে এলে তা ছড়িয়ে পড়তেই পারে। তাই হতে হবে সচেতন, বলছেন বিশেষজ্ঞরা। ভারতে এই রোগ থাকাটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, এবং এমনকি পাকিস্তান, আফগানিস্তান সেখানেও আছে। তাদের সাথে আমাদের যোগাযোগ হয়তো বাড়ছে বা বাড়বে। তো সেগুলোর দিক থেকে আমাদের যেটা করতে হবে যে সার্ভিলেন্সে আমাদের জোর দিতে হবে। আমাদের যে ইপিআই কর্মসূচিতে যে আমরা পোলিও টিকা খাওয়াচ্ছি বা দিচ্ছি, ইনজেকশন দিচ্ছি, সেইটা ধরে রাখতে হবে। এবারের বিশ্ব পোলিও দিবসের প্রতিপাদ্য এখনই পোলিও শেষ করো, প্রতিটি শিশুকে রক্ষা করো। বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করাই এর লক্ষ্য। বলা যায় পৃথিবী থেকে চিরতরে পোলিওকে নির্মূল করতে উদ্যমী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই দিক থেকে সরকারি উদ্যোগ এবং জনসচেতনতায় স্বীকৃতি পাওয়া পোলিও মুক্ত বাংলাদেশ সত্যি প্রশংসনীয়। আর এমন উদ্যোগই পারে পোলিওর মতো দেশে অন্যান্য রোগে আক্রান্তের হার কমিয়ে আনতে। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। আবার স্বাগত। এবার জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বাজারে শীতকালীন সবজির আমদানি বাড়লেও দাম গত সপ্তাহের মতোই চড়া। তবে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচামরিচের দামে। বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা দরে। ডিম বিক্রি হচ্ছে 140 টাকা ডজন। তবে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। বাজারে গেলেই ক্রেতার ভোগান্তি নিত্যদিনের। সপ্তাহ পেরোলেও তেমন কোনো স্বস্তি ফেরেনি বাজারে। যেন উচ্চ মূল্যে স্থবির হয়ে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। আসতে শুরু করেছে শীতের সবজি, তবে সরবরাহ কম হয় দামও বেশি। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুমের শুরুতে এমন দাম স্বাভাবিক হলেও ক্রেতাদের তা চাপে ফেলে দিচ্ছে। শীতকালের সবজি আসতে শুরু করেছে, সরবরাহ কম, যার জন্য একটু দাম বেশি। 80-100 টাকার নিচে কোনো তরকারি নেই। আমাদের তো জিনিস খেতে হলে কিনতে হবে, হয়তো কম বা বেশি দাম তো এটা দিয়ে কিনবো, এছাড়া তো আমাদের উপায় নেই। কিছুটা স্বস্তি এসেছে কাঁচামরিচের দরে। এক সপ্তাহ আগেও যেখানে দাম ছিল 300 টাকার কাছাকাছি, এখন তা নেমে এসেছে 180 থেকে 200 টাকায়। দিন যাবো সবজির দাম কম, আর প্লাস সবজিও ভালো দেখা যায়। সবজির দাম যেটা আসলে থাকা উচিত তার চেয়ে বেশি। ডিমের দাম গত সপ্তাহের থেকে ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 140 টাকায়। দাম একটু বাড়ছিল, এখন একটু দাম কমছে, ডজনে 10 টাকা কমছে। মুরগির দামটা আগের চাইতে এখন একটু কম। মাছ মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 90 টাকা এবং সোনালী মুরগি 280 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। প্রযুক্তি জায়ান্ট ইন্টেল তার তৃতীয় প্রান্তিকের ফলাফলে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মুনাফা করেছে। এই খবর প্রকাশের সাথে সাথেই কোম্পানির শেয়ারের দামে বড় ধরনের লাভ দেখা গেছে। সিইও লিপ বুতানের কঠোর ব্যয় সংকোচন নীতি এবং এনভিডিয়া ও সফট ব্যাংকের মতো বড় বিনিয়োগকারীদের অর্থ ঢালাকেই এই সাফল্যের কারণ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই কৌশলের অংশ হিসেবে কর্মী ছাঁটাই সহ বেশ কিছু সম্পদ বিক্রি করে দিচ্ছে ইন্টেল। সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি মাত্র 1 সেন্ট লাভের পূর্বাভাসের বিপরীতে ইন্টেল লাভ করেছে 23 সেন্ট, যা তাদের ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।
এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি চলন্ত বাসে আগুন লেগে অন্তত 25 জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার ভোরে বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলায় বাসটির সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বাসটিতে 40 জনেরও বেশি যাত্রী ছিল। দুর্ঘটনার পর কয়েকজন জানালা দিয়ে বেরিয়ে আসতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়েন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম তীর ইসরায়েলের হবে না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শীতল মনোভাব পরিস্থিতিকে দিয়েছে নতুন মোড়। একদিকে যখন গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে চলছে মার্কিন তৎপরতা, অন্যদিকে তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হয়েছে ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের অংশ করার যে কোনো ইসরায়েলি চেষ্টাকে সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দেন, পশ্চিম তীর নিয়ে কোনো পদক্ষেপ নেবে না ইসরায়েল। এরই মধ্যে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের এই বাড়াবাড়ি গাজায় শান্তি প্রতিষ্ঠার মার্কিন পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে পারে। বৃহস্পতিবার গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও। সেখানে ইসরায়েলি রাষ্ট্রদূত জানিয়েছেন, তাদের 13 জন জিম্মি এখনও হামাসের কাছে বন্দী। যদিও যুদ্ধবিরতি চলছে, কিন্তু উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তুলেছে লঙ্ঘনের অভিযোগ। তবে সবচেয়ে বড় সংকট মানবিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় যে পরিমাণ সহায়তা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে রাফা সীমান্ত খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে WHO। নিবির আমিন, নিউজ 24। নতুন মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি প্রভাবিত হবে না এবং কোনো চাপের কাছেই মস্কো মাথা নত করবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে তিনি, কারণ তার মতে যুদ্ধের চেয়ে সংলাপ সবসময়ই ভালো। এর আগে পুতিনের সাথে পরিকল্পিত বৈঠক বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও হোয়াইট হাউস বলছে বৈঠকের সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আবারও স্বাগত। এবার জানাবো খেলা সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় মাঠে শুরু হবে দু দলের লড়াই। এই ম্যাচ সামনে রেখে ব্যাংককের আবহাওয়ার সাথে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন বাটলারের শিষ্যরা। গোলকিপার কোচ মাসুদ আহমেদ বলছেন, প্রথম ম্যাচে জয়ের খোঁজেই মাঠে নামবে তার দল। এশিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতি বেশ কিছুদিন আগে শুরু করলেও বড় দলের সাথে এখনো ম্যাচ খেলা হয়নি ফুটবলের টাইগার্সদের। সেই কমতি এখন পূরণ হতে যাচ্ছে। থাইল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আসল প্রস্তুতি শুরু হচ্ছে বাংলাদেশের। প্রথম প্রস্তুতি ম্যাচ সামনে রেখে অনুশীলনে নিজেদের সব ভুল শুধরে নিয়েছে বাটলারের দল। লাল সবুজের নারীরা এই ম্যাচে নতুন কোনো ভুল করে কিনা সেটাই এখন দেখার বিষয়। বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি আমাদের উইক পয়েন্টগুলো এবং অপোনেন্টের স্ট্রং সাইডগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মেয়েরা চেষ্টা করছে করার এবং তারা ভালো করছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে আফিদারা, বলছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ। কোচিং স্টাফ যারা আছে আমরাও চেষ্টা করছি মেয়েদেরকে সাহায্য করার জন্য, তাদের ট্যাকটিক্যাল যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার আমরা দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে বেস্টটা আদায় করে নেওয়ার জন্য। শুক্রবার বিকেল 4টায় শুরু হবে দুই দলের লড়াই। সুখন সরকার, নিউজ 24। টাইগারদের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে। নিউজ 24-এর সাথে আলাপকালে জানান, ওয়ানডের তুলনায় বাংলাদেশ টি-20 দল বেশ শক্তিশালী। চট্টগ্রামে ক্যারিবীয়দের তুলনায় টাইগাররা এগিয়ে থাকবে। দর্শক, তার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী শুভদেব নাথ।
জানতে চাও ভাই এই সিরিজটা কেমন দেখলেন? বাংলাদেশ জিতলো এবং সেটা বড় ব্যবধানে জিতলো। না, এই সিরিজটাতে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, আমরা দেখেছি। প্রথম দুটো ম্যাচে লো স্কোরিং ম্যাচ হয়েছে এবং প্রথম ম্যাচটা আমরা কনভিনসিংলি জিতলাম, দ্বিতীয় ম্যাচটা আমাদের জেতার সুযোগ ছিল। আমার মনে হয় আমরা জেতা ম্যাচটাকেই হাত থেকে ছেড়ে দিলাম, আমি বলবো আমাদের সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচটা জেতা। বা তৃতীয় ম্যাচটা দেখে খুব ভালো লেগেছে, কারণ প্রায় 300 রানের কাছাকাছি করেছি ফার্স্ট ইনিংসে আমরা। দেখে মনে হয়েছে উইকেটটা খুব সহজ, আসলে তা ছিল না। আমার মনে হয় অনেক কৃতিত্ব দিতে হবে আমার দুই ওপেনারকে। সাইফের ব্যাটিং নিয়ে কি বলবেন? ওপেনিংয়ে মিরপুরের সবচেয়ে বেশি বড় রানের পার্টনারশিপ এবং এই দুজনই কিন্তু তাদের ব্যাট থেকে। হ্যাঁ, শুধু বড় রানের পার্টনারশিপ বলেই হবে না, দ্য ওয়ে দে হ্যাভ স্কোরড রানস, যেভাবে ডমিনেট করেছে বোলিংকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের স্পেশালিস্ট স্পিনাররা বল করেছে অন উইকেট, যেটা কিছুটা ট্রিকি ছিল। সেখানে এইভাবে খেলা, আমরা বোধহয় 10টা 9টা 10টা বা 11টা 6 মেরেছি। সাধারণত আমরা এরকম দেখি না, আমরা একটু ধরে খেলি, হয়তো প্রথম 10 ওভারে 40 রান 42 রান 45 রান হলে আমরা খুব খুশি হয়ে যাই। কিন্তু আজকের একেবারে অন্যরকম একটা চিত্র দেখেছি আমরা। সো আমার মনে হয় এটা আমাদেরকে আরও মোটিভেট করবে সামনে ভালো খেলার জন্য। টি-20 সিরিজে বাংলাদেশে কেমন সম্ভাবনা দেখতে হবে, একটা মোমেন্টাম নিয়ে আমরা যাব, সেটা আমাদের জন্য একটা ইতিবাচক ব্যাপার। টি-20তে ওয়েস্ট ইন্ডিয়ান টিম যে খুব এক্সপিরিয়েন্স, এটা সব জানি। এখানে অনেক খেলোয়াড় আছে যারা IPL খেলে, তারা বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। তারপরে আমি আশাবাদী যে আমাদের এখানেও কিছু কিছু খেলোয়াড় সংযুক্ত হয়েছে। রিশাদকে আমরা দেখছি দুর্দান্ত ব্যাটিং করতে, বোলিং করতে। অ্যাট দ্য সেম টাইম সাইফ একটা নতুন সংযোজন, যে দারুণ খেলছে টি-20 ফর্মেটে। সো মানে এই অ্যাডিশনগুলো আমাদের দলকে আরও শক্তিশালী করবে। সো খুবই আশাবাদী। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, সিরিজ সহ টি-20 সিরিজে বাংলাদেশ সম্ভাবনা নিয়ে কথা বললেন। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।